আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। তোমরা যারা পিএসসি পরীক্ষার প্রশ্ন ঘেঁটে দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পিএসসি পরীক্ষার প্রশ্নে 12 নম্বরে একটা পার্ট আছে। এই প্রশ্নটি ঠিক এইভাবে থাকে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ আমাদেরকে কিছু ওয়ার্ড এলোমেলো করে দেওয়া থাকে, সেই এলোমেলো করা ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয়। ম্যাক্সিমাম টাইম সেটা আসে আমাদের টেক্সট বই থেকে বা টেক্সট বইয়ের বাইরেও হতে পারে, তবে সেন্টেন্সটাকে অবশ্যই মিনিংফুল হতে হবে। আর যদি সেটা টেক্সট বই রিলেটেড হয় তাহলে তোমার টেক্সট বইয়ে বা তোমার পাঠ্য বইয়ে ঠিক যেভাবে করে সেন্টেন্সটা সাজানো আছে ঠিক সেভাবেই তোমাকে সাজিয়ে লিখতে হবে। সো এই পার্টটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জিং অ্যান্ড রিরাইটিং। আজকের আলোচনাটা সেটা নিয়ে। তোমাদের যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে সো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট টু মাই টিউটোরিয়ালস অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজকের আলোচনাটা বিশেষ কোনো ট্রিক্স নেই যে আমি তোমাকে বলে দিতে পারি যে বিশেষ কিছু নিয়ম আছে, এই নিয়ম মেনে মেনে তোমাকে সেন্টেন্স সাজিয়ে লিখতে হবে, বিষয়টা এরকম না। তুমি যত বেশি এই এলোমেলো করা ওয়ার্ডগুলোকে সাজাতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে, তোমার কাছে তত ইজি মনে হবে যে কিভাবে করে কিছু ওয়ার্ডকে সাজিয়ে এটা সেন্টেন্স তৈরি করতে হয়। আর এটার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে তোমাদের টেক্সট বইয়ে বা পাঠ্য বইয়ে যে গল্পগুলো রয়েছে, যে লাইনগুলো রয়েছে ঠিক যেভাবে আছে এটা একদম খুব ভালো মতো তোমাদেরকে সেটা লার্ন করতে হবে। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু বাক্য নিয়েছি যেগুলো বিগত বছরের পিএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবারের জন্য সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা বাসায় চর্চা করতে পারো যাতে করে তোমাদের কিছুটা হেল্প হয়। ওকে, সো আমি ফার্স্ট যে বাক্যটা লিখেছি এখানে যে বাক্যটা আমরা তৈরি করব, ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে। দেখো, রিড মাই ফ্রি ম্যাগাজিনস আই ইন অফেন টাইম, কমা কমা দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করব, মিনিংফুল সেন্টেন্স। জেনারেলি একটা সেন্টেন্সের শুরুর দিকে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, ডিফারেন্ট টাইপস অফ ভার্ব থাকতে পারে। এমন হতে পারে অক্সিলারি ভার্ব হতে পারে, তারপরে মেইন ভার্ব আসতে পারে, এরপর এক্সটেনশন বা অবজেক্ট থাকে। কখনো কখনো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু ডু ডাজ ডিড দিয়ে প্রশ্নটা তৈরি হতে পারে, বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা তৈরি হতে পারে। লাস্টে তখন আমাদেরকে ইন্টারোগেশন সাইন দিতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার সেন্টেন্সটা আসলে ইন্টারোগেটিভও হতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে যদি সাবজেক্ট নিয়ে আসতে চাই, আমাদের এখানে আইকে আমরা সাবজেক্ট ধরলাম যে আই, এরপরে অফেন মানে হচ্ছে প্রায়, আই অফেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময় প্রায় কি করি যে পত্রপত্রিকা পড়ি। ম্যাগাজিন মানে হচ্ছে বিজ্ঞাপন বা পত্রপত্রিকা। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 নম্বর যে প্রশ্নটা সেটা বলছে কি এখানে গার্ডেন্স এনজয় দ্য ইউ বিউটি ক্যান দেয়ার টি অফ দ্য। আমি এই সেন্টেন্সটাতে একটু স্টার মার্ক দিয়ে রাখতে বলবো তোমাদেরকে, কারণ এটা অনেকেই ভুল করে। এখানে সবচেয়ে বেশি যে ভুলটা যায় সেটা হচ্ছে দেয়ারের ইউজটা। এই দেয়ারটা লাস্টে হবে, অনেকে এটা মিস করে ফেলে। যেমন আমি এখানে সাজিয়ে লিখেছি ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার। এই কি করে অনেকেই, যেটা আমার ছাত্রছাত্রীরাও এটা ভুল করেছে বা বিগত সময়গুলোতে আমি দেখেছি অনেকের ভুল করতে, দেয়ারটা অনেকে সামনে লিখে দেয়ার ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স, বা অনেকে লিখে ইউ ক্যান এনজয় দেয়ার দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স। মনে রাখতে হবে এটা অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, তোমার পাঠ্য বইয়ে ঠিক যেভাবে আছে তোমাকে সেন্টেন্সটা ঠিক সেভাবেই সাজিয়ে লিখতে হবে। অ্যান্ড ইন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট আমরা এটা কিভাবে লিখি যে ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার। ওকে, নাম্বার সি কি বলছে, হাউ টু হসপিটাল ইউ ডু নো টু দ্য গেট। ওকে, দেখো এখানে ফুল স্টপও নাই, কোশ্চিন মার্কও দেয়া নেই। হ্যাঁ, তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটু আগে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে অনেক সময় আমাদেরকে প্রশ্নের মধ্যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট আমরা যদি সাজিয়ে দেখি যে সেন্টেন্সটা একটা প্রশ্নবোধক বাক্য হবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের লাস্টের দিকে ইন্টারোগেশন সাইনটা ইউজ করতে হবে। তো এখানে দেখো সেন্টেন্সটার এই যে ওয়ার্ডগুলো এলোমেলো করা আছে তার শুরুর দিকে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে হাউ। বিষয়টা এমন না যে হাউ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে, যেহেতু আমি ইন্টারোগেটিভ হবে বলেছি। এমনও হতে পারে ডু ডাজ ডিডও আসতে পারে। দেখো ডু এখানে মাঝখানে আছে, তাই না? আমি সাজিয়ে লিখেছি ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল। ঠিক আছে, ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল, তুমি কি জানো হসপিটালে কিভাবে যেতে হয়? ঠিক আছে, সো এখানে আমরা কিন্তু ডু দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করেছি এবং লাস্টে ইন্টারোগেশন সাইনটা ব্যবহার করেছি। ওকে, নাম্বার ডি, লন্ডন ইউর হাউ ট্রিপ টু ব্যাক ওয়াজ।
ওকে, এমন অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারও ইউজ হতে পারে, যেমনটা এখানে ওয়াজ আছে এবং দেখো এখানে লাকিলি এখানে লাস্টে ইন্টারোগেশন সাইনটা ইউজ করেছে, তার মানে আমরাও কিন্তু লাস্টে ইন্টারোগেশন সাইন ইউজ করবো এবং আমরা ডেফিনেটলি শিওর হয়ে গেছি যে এটা একটা প্রশ্নবোধক বাক্য হবে। সো প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা ওয়াজটাকে সামনে নিতে পারি, হাউটাকেও সামনে নিতে পারি, তবে আমরা ফলো করবো যে আমরা এই ধরনের বাক্য আমাদের পাঠ্য বই পড়েছি কিনা। হ্যাঁ, আমরা এই ধরনের বাক্যকে পাঠ্য বই পড়েছি কিনা সেটা আমাদের ফার্স্ট কাজ হবে, যে যদি পড়ে থাকি সেটা কোন গল্পে ছিল, কিভাবে ছিল, সেটা আমাদেরকে প্রথমে মনে করতে হবে। হ্যাঁ, মনে করতে পারলে কিন্তু আমাদের জন্য এই বাক্যগুলো সলভ করাটা ইজি হবে, না হলে কিন্তু আমাদের কাছে বারবার এগুলো এলোমেলো হয়ে যাবে, মাঝখানে একটা সামনে, সামনে একটা মাঝখানে, এভাবে এলোমেলো হয়ে যাবে। তো তোমরা যদি একটু বাক্যটাকে খেয়াল করে দেখো, তাহলে এই বাক্যটা আমরা পড়েছি কোথায়, রাইট টু মি সুনের মধ্যে, যে যখন জেসিকাকে সীমা চিঠি লিখছিল তখনই কিন্তু এই বাক্যটা একটা ইউজ ছিল, এবং সেখানে ছিল কি, হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন। ঠিক আছে, হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে এটা মিলিয়ে নিতে পারো যে আমি যে কথাটা বলছি সেটা আসলে মিল আছে কিনা। দেখো লন্ডন এখানে ক্যাপিটাল লেটার মাঝখানে এখানে বসেছে, তারপরেও ক্যাপিটাল হয়েছে, কারণ লন্ডন হচ্ছে একটা প্লেসের নাম। হ্যাঁ, এটা একটা প্রপার নাউন, আর যখন কোন প্রপার নাউন স্টার্ট হয় তখন সেটা সবসময়ের জন্য ক্যাপিটাল লেটারে থাকে। যেমন ঢাকা আমরা সবসময়ের জন্য ডিটা ক্যাপিটাল লিখবো, বাংলাদেশ সবসময়ের জন্য ক্যাপিটাল লিখবো, এটা কান্ট্রির নাম, এটা একটা প্রপার নাউন। হ্যাঁ, ঠিক সেরকম লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে লন্ডন, এবং লন্ডন খুবই ইম্পর্টেন্ট একটা সিটি। ওকে, তারপরে আছে কি, মি পেন্টিং হ্যাপি মেক্স। ওকে, এখানে আমরা মাত্র 4টা ওয়ার্ড পেয়েছি, এবং আশা করছি তোমরা এটা ক্যাচ করতে পারছো যে কোন প্যাসেজ থেকে আমি এটা নিয়েছি। আমি এগুলো সবগুলো নিয়েছি পাঠ্য বইয়ের শুরুর দিকের যে গল্পগুলো রয়েছে সেখান থেকে। যে এখানে মি আছে, পেন্টিং আছে, হ্যাপি আছে, মেক্স আছে, তোমরা আমার সাথে চেষ্টা করো যে কোন ওয়ার্ডটাকে আমরা সামনে নিতে পারি। আমরা কি মিটাকে সামনে রাখবো, পেন্টিংটাকে রাখবো, না হ্যাপি, নাকি মেক্সটাকে রাখবো না, তার কারণ হচ্ছে মেক্স হচ্ছে একটা ভার্ব সাধারণত সামনে বসে না। হ্যাঁ, সাধারণত আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, যে একটা কাজ করবে তার একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, সো আমরা এইভাবে করে চিন্তা করব। তো সেক্ষেত্রে আমরা কোনটাকে নিতে পারি, যেহেতু মেক্স নিব না, মি, না মি যায় না, মি একটা প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে না, তাহলে হ্যাপি হবে অথবা পেন্টিং হবে। হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখী, বা আনন্দ হতে পারে, তাহলে পেন্টিং হচ্ছে রং করা। হুম, তো আমরা কিন্তু একটা গল্পের মধ্যে পড়েছিলাম যে যখন লেজার টাইম নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে আমাদের এই সেন্টেন্সটা আমরা মোস্ট প্রবাবলি তোমরা দেখেছো, যে এখানে বিজুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বিজুর লেজার টাইম নিয়ে, ফ্রি টাইম নিয়ে, তখন কিন্তু সে অ্যান্সার দিয়েছিল যে সে কিন্তু খুব ভালো একটা পেন্টিং পারে না, সে পেন্টিং পছন্দ করে, ভালো পেন্টিং পারে না, বাট পেন্টিং তাকে, বা এই রং, এই যে সে যে রং করে বিভিন্ন কিছুতে, সেটা তাকে অনেক কি করে আনন্দ দেয়। সো পেন্টিং মেক্স মি হ্যাপি, সেন্টেন্স ছিল পেন্টিং মেক্স মি হ্যাপি। ঠিক আছে, এই যে কোনো কিছুতে রং করা সেটা তাকে খুব বেশি আনন্দ দেয়, সে যে রং তুলি দিয়ে রং করে, আঁকে, হ্যাঁ, এই আঁকাটা তাকে অনেক বেশি আনন্দ দেয়। আচ্ছা, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ার্ড অফ টুডে, আমাদের এখানে যে লাস্ট যে বাক্যটা আমি নোট করেছি সেটা কি বলছে, যে টু আছে, বুক ফেয়ার আছে। দেখো এখানে বুক ফেয়ার, এই কথাটা বইয়ের মধ্যেও একসঙ্গে ছিল, বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা। বুক আলাদা একটা ওয়ার্ড, ফেয়ার আলাদা একটা ওয়ার্ড, তারপরেও বইয়ের মধ্যে টেক্সট বই আমাদের বুকটাকে বি ক্যাপিটাল করা ছিল, এফ ক্যাপিটাল করা ছিল, আমি ঠিক সেভাবেই লিখেছি, আমাদেরকে বই ফলো করতে হবে। টু বুক ফেয়ার, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে এম দেওয়া আছে, এটা মানে হচ্ছে আই অ্যাম, হ্যাঁ, দ্য গোয়িং। সো এখানে যে সেন্টেন্সটা আছে সেটা আমাদের একদম ইনিশিয়ালি আমাদের টেক্সট বইয়ের একদম শুরুর দিকের একটা লেসনের একটা অংশ দেওয়া আছে, খুব সম্ভবত ইউনিট 2-র মধ্যে এটা আছে, অ্যান্ডি এবং তমালের গল্পের মধ্যে এটা আছে, তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো, সেখানে তাদের একটা কনভারসেশনের মধ্যে তারা এই সেন্টেন্সটাকে ইউজ করেছিল, যে আই অ্যাম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি। মোস্ট প্রবাবলি এটা ইউজ করেছিল অ্যান্ডি। হ্যাঁ, অ্যান্ডি বলেছিল তমালকে। সো এখানে মনে রাখতে হবে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এম দিয়েছে, আমি বলেছি এটা এম, আই এম, এটা এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আই এম, এখানে গোয়িং হচ্ছে আমাদের মেইন ভার্ব, আই এম গোয়িং,
টু দ্য বুক ফেয়ার, আমি লাস্ট যে সেন্টেন্সটা পেলাম সেটা সম্পর্কে একটা তোমাদেরকে ধারণা দিতে চাই। তোমরা কি একটু বলতে পারবে এটা কি ধরনের একটা বাক্য? যদি বলতে পারো, সো প্লিজ আমার যে চ্যানেলের যে কমেন্টস বক্সটা রয়েছে সেখানে তোমরা একটু কমেন্টস করে জানাবে যে কারা কারা তোমরা বলতে পারো আই অ্যাম গোয়িং টু দ্য বুক ফেয়ার এটা কি ধরনের টেন্স, এটা কোন টেন্স, এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স? যদি পাস্ট টেন্স হয় পাস্টের কোন টেন্স? যেহেতু তোমরা জানো যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। যদি ফিউচার টেন্স হয় ফিউচারের ভিতরে কোনটা হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্টের ভিতরে কোনটা হবে, এটা স্পেসিফিক্যালি তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে এটা কি ধরনের টেন্স। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করতে চাচ্ছি। নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।